দর্শক বন্ধুরা নমস্কার। আপনারা দেখছেন মিনালি নিয়ে আমি রয়েছি রাজীব আপনাদের সাথে। আজকে বিজেপি নিয়ে আলোচনা করব, বিজেপির বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করব। পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখছি, আপনারা জানেন যে গতকাল বিজেপি সাংগঠনিক যে কেন্দ্রীয় কমিটি রয়েছে সেখানে ত্রিপুরা রাজ্যের বিজেপির প্রদেশ সভাপতির নাম ঘোষণা হয়েছে এবং অভিষেক দেব রায় সেখানে মনোনীত হয়েছেন। বর্তমানে ত্রিপুরা রাজ্যের বিজেপির প্রদেশ সভাপতি হিসাবে আজকে দায়িত্বভার গ্রহণ করেছেন অভিষেক দেব রায়। কিন্তু অভিষেক দেব রায়ের এই সম্মানে আয়োজিত রবীন্দ্র শতবার্ষিকী ভবনে অনেকগুলো ঘটনা কিন্তু আমরা প্রত্যক্ষ করতে পেরেছি। দর্শক বন্ধুরা, এই বিষয়টুকু নিয়ে আলোচনা করব। আমি অভিষেক দেব রায় সম্বন্ধে আলোচনা করব, ওনার বক্তব্য নিয়ে অবশ্যই আলোচনা করব। প্রথমে আমি আলোচনা করব মুখ্যমন্ত্রীর বক্তব্য নিয়ে, কারণ মুখ্যমন্ত্রী আজকে যে কড়া ভাষা উনি আজকে করেছেন সেটা মানে আমার এ যাবৎকালে আমি ওনার কাছ থেকে এ ধরনের বক্তব্য কখনোই শুনিনি। আজকে উনি একটা কড়া ভাষা এবং একটা বার্তা দেওয়ার চেষ্টা করেছেন কার্যকর্তাদের বা দলীয় নেতা কর্মীদের। প্রথমে আমি যেটা বলবো দর্শক বন্ধুরা, আলোচনা করার আগে আমি আপনাদেরকে জানিয়ে রাখছি, বর্তমান যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন ডক্টর মানিক সাহা, আমি অনেক আলোচনায় কিন্তু আপনাদের সামনে তুলে ধরেছিলাম যে বর্তমান মুখ্যমন্ত্রী চাইছেন দলকে একটা সুশৃঙ্খল একটা জায়গাতে নিয়ে যেতে, পাশাপাশি নেশা বিরোধী যে কার্যকলাপ ত্রিপুরা যে চলছে এবং এই সকল বিষয় নিয়ে উনি কিন্তু জিরো টলারেন্স নীতি কিন্তু অবলম্বন করার কথা কিন্তু পুলিশ দপ্তরকে বলে দিয়েছেন। আজকে ওনার বক্তব্য থেকে সেটা স্পষ্টভাবে ধারণা করা যায় যে দলের মধ্যে দুর্নীতি বাসা বেঁধেছে, পাশাপাশি দলের মধ্যে একটা অন্তর্কন্দল সেটা প্রকট হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে। মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনে কিন্তু সেটা স্পষ্টভাবে এখানে বুঝতে অসুবিধে বাকি থাকে না। প্রথমত দর্শক বন্ধুরা, আমি যেটা বলছিলাম যে বর্তমান যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন ডক্টর মানিক সাহা, আমি আগে অনেক আলোচনায় বলেছি যে রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী চাইছেন যে রাজ্যকে নেশামুক্ত ত্রিপুরা রাজ্য হিসেবে গড়ে তুলতে, পাশাপাশি জিরো টলারেন্স নীতি অবলম্বন করেছেন। বিভিন্ন আইনসভায় যখন ওনার আলোচনা হয় সেটাও আমরা দেখতে পেয়েছি, উনি আইনসভাকে অনুরোধ করেছিলেন যে যাতে অপরাধীরা পার না পেয়ে যায়, যাতে কনভিকশন রেট এই ক্ষেত্রে নেশা যারা ব্যবসা বাণিজ্য করছে তাদের বিরুদ্ধে যাতে একটা ভূমিকা আইনসভা রাখে। উনি কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু গিয়ে বলেছেন, একটা ভালো পজিটিভ আমরা দেখতে পেয়েছি। কিন্তু আমি আলোচনায় বলেছি, বারবার বলেছি, আমি কি বলেছি, আমি আলোচনায় বলেছি যে মুখ্যমন্ত্রী চাইছেন একটা ইতিবাচক একটা ঘটনা ত্রিপুরা রাজ্যে ঘটুক এবং যেহেতু উনি মুখ্যমন্ত্রী রয়েছেন, ওনার নেতৃত্বেই এই নেশা বিরোধী যে কার্যকলাপ চলছে ত্রিপুরা রাজ্যে সেটা চিরতরে বন্ধ হোক এবং আগামী প্রজন্ম যাতে সুখে শান্তিতে থাকতে পারে সেরকম ব্যবস্থা তৈরি করা হোক ত্রিপুরা রাজ্যে। কিন্তু সে সময় কিন্তু হয়ে ওঠেনি, এখনো কিন্তু হয়ে ওঠেনি। ত্রিপুরা রাজ্য আজকে নেশার গহ্বরে গিয়ে পৌঁছে গেছে। যুব সমাজ আজকে ধ্বংসের পথে পরিচালিত হচ্ছে। সেটা আমি রাজীব বলছি না, আপনারা প্রত্যেক দিন যে আমাদের মাধ্যমে খবরগুলো দেখতে পান এবং এই ধরনের ঘটনা আপনাদের সামনে চলে আসে, আপনারা কিন্তু সেটাকে সহজেই উপলব্ধি করতে পারেন। দর্শক বন্ধুরা, আমি বারবার বলছিলাম যে মুখ্যমন্ত্রী চাইছেন, কিন্তু কেন রাশ টানা যাচ্ছে না, কেন নেশা কারবারিদেরকে আয়ত্তে আনা যাচ্ছে না, আমি কিন্তু বারবার বলেছি। পাশাপাশি আমি এও বলেছি দর্শক বন্ধুরা যে মুখ্যমন্ত্রীর আশেপাশে এমন কিছু প্রভাবশালী ব্যক্তিত্ব রয়েছেন, তারা নিজেরাই নেশা ব্যবসার সঙ্গে যুক্ত বলে অভিযোগ রয়েছে। সেটা কি মুখ্যমন্ত্রী নিজে জানেন না? হয়তোবা উনি জানেন, কিন্তু দলের কথা চিন্তা করে হয়তোবা উনি এগুলোকে ওভারলুক করে গেছেন। যারা আমাদেরকে খবর দেন যে মুখ্যমন্ত্রীর আশেপাশে যারা বর্তমানে প্রভাবশালী হিসেবে রয়েছেন, তারা স্বতঃস্ফূর্তভাবে এবং প্রত্যক্ষভাবে নেশা ব্যবসার সঙ্গে যুক্ত এবং নেশা ব্যবসাকে তারাই প্রশ্রয় দিচ্ছে, তারাই আশ্রয় দিচ্ছে, তারাই প্রতিপালন করছে এবং বিজেপি দলকে তারা মানুষের চোখে খারাপ করে দিচ্ছে, পাশাপাশি আমাদের আগামী প্রজন্মকে ধ্বংসের পথে
পরিচালিত করে দিচ্ছে। মুখ্যমন্ত্রী এতদিন এই বক্তব্য রাখেননি, আজকে উনি বলেছেন দুর্নীতিগ্রস্ত কার্যকর্তা। উনি কেন বলেছেন, উনি কোন দিকটার প্রতি ইঙ্গিত করেছেন, সেটা আপনারা সহজেই অনুমান করতে পারছেন। দর্শক বন্ধুরা, আমাদের কাছে খবর রয়েছে, আমরা বিশ্বস্ত সূত্রে খবর পেয়েছিলাম যে রিসেন্টলি মুখ্যমন্ত্রীর পকেটে নাকি উনার রেজিগনেশন লেটার সর্বদা প্রস্তুত রয়েছে। কেন রয়েছে? কারণ আমি আগেও বলেছি, এখনো বলছি, বর্তমান মুখ্যমন্ত্রী উনি বনেদি ফ্যামিলি বিলংস করেন। ওনার পরিবারের পয়সার প্রয়োজন আছে, এভাবে অবৈধ কার্যকলাপকে প্রশ্রয় দিয়ে সেটা কোনোভাবেই রাজ্যের মানুষ তো না নয়, আমি ব্যক্তিগতভাবে মনে করি না। কারণ ওনারা বনেদি একটা পরিবার থেকে এসেছেন, ওনাদের সব ভাইরা ভালো পয়সা ওনারা ইনকাম করেন। এখন থেকে নয়, ত্রিপুরা রাজ্যে পুরাতন যারা যারা রয়েছেন সবাই ডক্টর মানিক শাহর বাবাকে চেনেন। ওনারা পুরনো ব্যবসায়ী এবং ডক্টর যেহেতু উনি ওনার প্রফেশন হয়েছে ডক্টরি, তো ওনাদের পয়সার কোনো প্রয়োজন আছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না। কিন্তু মানিক শাহ আজকে বলেছেন যে যারা কামাই বাণিজ্য চালানোর জন্য এই দলে যোগদান করেছেন আপনারা সতর্ক হয়ে যান। উনি এই কথাটুকু কেন বললেন, আর আমি এই কথাটুকু কেন বললাম যে উনার পকেটে রেজিগনেশন লেটার রয়েছে? কারণ বর্তমান সময়ে আমাদের কাছে এও অভিযোগ আসছিল তত্ত্ববিজ্ঞ মহল থেকে, রাজনৈতিক যারা পর্যালোচনা করেন, রাজনীতি নিয়ে যারা বোঝেন, তাদের সঙ্গে আলোচনা পরবর্তী সময়ে আমাদের কাছে তথ্য রয়েছে রিসেন্টলি কয়েক মাস ধরে মুখ্যমন্ত্রীর পকেটে নাকি রেজিগনেশন লেটার সবসময় প্রস্তুত থাকতো। কেন থাকতো? কারণ উনি বুঝতে পেরে গেছেন যে উনার আশেপাশে এমন কিছু সুযোগ সন্ধানী প্রভাবশালী ব্যক্তিত্বরা যারা রয়েছেন উনাকে বিপদে ফেলার চেষ্টা করছেন এবং উনাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছেন, যার কারণে উনাকে আর মুখ্যমন্ত্রীর পদে রাখা যাবে না বলে একটা আওয়াজ দিল্লিতে গিয়ে এই সকল প্রভাবশালী ব্যক্তিরা নাকি জল ঘোলা করছেন। মুখ্যমন্ত্রীর কাছে খবর ছিল, ওনার পকেটে রেজিগনেশন ছিল কিনা আমি জানি না, কিন্তু তথ্যবিজ্ঞ মহল থেকে কিন্তু আমাদের কাছে খবর রয়েছে যে বিগত কয়েক মাস ধরে মুখ্যমন্ত্রীর কাছে ওনার পকেটের উনি রেজিগনেশন রাখতেন। কারণ উনি ভেবেছিলেন হয়তোবা কেন্দ্রীয় যে কমিটি রয়েছে বা বিজেপির যে কেন্দ্রীয় নেতৃত্বরা যারা রয়েছেন তারা হয়তো ওনাকে ভুল বুঝবেন। কারণ যদি ভুল ওনারা বোঝেন তাহলে উনি আর এক মুহূর্ত দেরি করবেন না, দল ছেড়ে উনি বা পদত্যাগ করে মুখ্যমন্ত্রীর দায়িত্ব থেকে উনি সরে আসবেন বলে উনি হয়তো বা ভেবে থাকতে পারেন, যেটা আমরা অনুধাবন করতে পারছি এই মুহূর্তে। কিন্তু একটা মহল আমরা দেখেছি এবার এডিসি তথা স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনের ফলে যে ধরনের একটা রেজাল্ট বিজেপি করেছে সেটা কখনোই বিজেপি আশা করেনি এডিসি থেকে। এবং এটাকে নিয়েও এই মুখ্যমন্ত্রীর আশেপাশে যারা প্রভাবশালী ব্যক্তিরা যারা রয়েছেন ওনারা নাকি দিল্লিতে গিয়ে একটা প্রচার করেছেন, এটা বর্তমান যিনি নেতৃত্বে রয়েছেন ওনার ব্যর্থতা, এটা বোঝানোর চেষ্টা করেছেন। হয়তোবা মুখ্যমন্ত্রী ভেবেছেন যেহেতু এডিসিতে এই ধরনের একটা খারাপ ফলাফল হয়েছে ওনার নেতৃত্বে, তাহলে যে কোনো সময় ওনাকে রেজিগনেশন দিতে হবে, তাই হয়তোবা উনি পকেটে রেজিগনেশনটা সবসময় রাখতেন। কিন্তু খেলা বর্তমানে পাল্টে গেছে। কেন পাল্টে গেছে? বর্তমানে যিনি প্রদেশ সভাপতি হয়েছেন অভিষেক দেব রায়, উনি কিন্তু মুখ্যমন্ত্রীর প্রচ্ছন্ন মদতে কিন্তু আজকে মনোনীত হয়েছেন প্রদেশ সভাপতিতে, এবং সেটা তথ্যবিজ্ঞ মহল থেকে আমাদের কাছে তথ্য রয়েছে। এবং আজকেও অভিষেক দেব রায় উনি নিজে বলেছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে প্রদেশ সভাপতির দায়িত্বে বসিয়েছেন, সেটা উনি আজকে নিজে স্বীকার করেছেন। কারণ কেন্দ্রীয় নেতৃত্বের মাধ্যমেই ওনারা স্থির করেন যে প্রদেশ সভাপতি কে হবেন। সেই জায়গায় অভিষেক দেব রায় যেমন স্বীকার করেছেন, রাজ্যের যারা আপামর জনগণ আপনারা রয়েছেন সেটাও আপনারা বুঝতে পারছেন
যে কেন্দ্রীয় নেতৃত্ব বর্তমান মুখ্যমন্ত্রী তথা ডক্টর মানিক শাহর উপর ভরসা করেছেন এবং ওনার উপর দায়িত্ব দিয়েছেন 2028 সালের বিধানসভা নির্বাচন ওনার মাধ্যমেই হবে এবং সেখানে অভিষেক দেবরায় বিশেষণে বিশেষিত হয়েছেন। এখন ওনারা দুজনে মিলে রাজ্য পরিচালনা করবেন। পাশাপাশি কার্যকর্তারা তো রয়েছেন, কারণ কার্যকর্তা ছাড়া নেতাদের সেখানে কোনো মূল্য থাকে না, কারণ কার্যকর্তারা আছেন বলেই নেতারা কাজ করতে পারেন এবং ওনাদের কাজ করার যে মানসিকতা সেটা তৈরি হয়। দর্শক বন্ধুরা, আমি যেটা বলছিলাম একটা প্রেক্ষাপট আমি আপনাদের কাছে তুলে ধরেছি যে মুখ্যমন্ত্রীর আশেপাশে এমনও কিছু প্রভাবশালী কিছু দুষ্ট চক্র রয়েছে যারা মুখ্যমন্ত্রীর সামনে এসে ভালো ভালো কথা বলেন, যারা আমাদেরকে বলেছে ওনারা প্রায় সময় ওই মুখ্যমন্ত্রীর সঙ্গেই থাকেন। আমরা সাংবাদিক, আমাদের কাছে খবর বাতাসে উড়ে উড়ে আসে, আমরা খবর পেয়ে থাকি কার বাড়িতে কি রান্না হয়েছে, ইচ্ছা করলে কিন্তু সেটা তথ্য আমরা আপনাকে দিতে পারি আপনাদের। এটা কথা প্রসঙ্গে বললাম দর্শক বন্ধুরা। কিন্তু আজকে মুখ্যমন্ত্রীর যে মুখমণ্ডল রয়েছে সেটা থেকে একটা প্রশস্তির ছাপ আমরা লক্ষ্য করতে পেরেছি। পাশাপাশি আজকে উনি বলেছেন যে কার্যকর্তা যারা রয়েছেন আপনারা মনে রাখুন, যারা দুর্নীতিগ্রস্ত, যারা পয়সার লোভে এই বিজেপি দলে রয়েছেন আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, প্রশাসনিকভাবে যেমন ব্যবস্থা নেওয়া হবে পার্টির মাধ্যমেও আপনাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। এটা কিন্তু উনি জোর গলায় স্টেজে দাঁড়িয়ে বলেছেন এবং উনার এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমরা যখন নিউজ আকারে আপনাদের কাছে সেটা সম্প্রচারিত করেছি সেখানে অনেক মানুষের বক্তব্য বা ফিডব্যাক আমরা লক্ষ্য করেছি। কারণ অনেকে যত কিছুই বলেন, সোশ্যাল যে অ্যাক্টিভিটি রয়েছে বা সামাজিক যে মাধ্যম রয়েছে, বর্তমান যে প্রজন্ম সামাজিক মাধ্যম ছাড়া কিন্তু কেউ একটা চুলও সামনের দিকে এগিয়ে যেতে পারবে না। সামাজিক মাধ্যম থাকবেই, এই মাধ্যমগুলোকে ইউজ করেই মানুষ আমরা বর্তমান সময়ে প্রত্যেক দিনের কাজ করি। আজকে এই সকল খবরগুলো যখন সম্প্রচারিত হয় এবং মুখ্যমন্ত্রী এই ধরনের কড়া বার্তা দুর্নীতিগ্রস্ত কার্যকর্তাদের বিরুদ্ধে অনেকে প্রশংসা করেছেন, অনেকে বলেছেন যে মুখ্যমন্ত্রী তো অনেক কথা বলেছেন আগেও যে জিরো টলারেন্স নীতি অবলম্বন করা হবে যারা নেশার ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছে। কোথায় এতদিন হয়ে গেল? রাঘব বোয়ালরা কোথায়? রাঘব বোয়াল যারা এই নেশা কারবারের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, এত বড় একটা র্যাকেট সেটা প্রভাবশালী ব্যক্তি ছাড়া কন্ট্রোল করা কারোর পক্ষেই সম্ভব নয়। এই ব্যবসার পেছনে প্রভাবশালী ব্যক্তিদের প্রচ্ছন্ন মদত থাকবেই। পাশাপাশি আপনারা লক্ষ্য করতে পারছেন এখনো পর্যন্ত প্রায় 70 থেকে 80 জন পুলিশের সঙ্গে যুক্ত ব্যক্তিরা আজকে হয়তো বা ট্রায়ালে রয়েছেন বা জেসিতে রয়েছেন তথা জুডিশিয়ারি কাস্টাডিতে রয়েছেন। আমি পুলিশকে সেরকমভাবে দোষ দিচ্ছি না এই মুহূর্তে। সব পুলিশ সমান মানসিকতা পোষণ করেন না, ভালো ভালো পুলিশ আধিকারিকরা রয়েছেন ত্রিপুরা রাজ্যে। কিন্তু আজকে যে 70-80 জন আজকে জুডিশিয়ারিতে রয়েছেন, জেসিতে রয়েছেন, সার্কামটেনশিয়াল এভিডেন্সের উপর ভিত্তি করে মাননীয় আদালত তাদেরকে জেসিতে পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? ওনাদের বিরুদ্ধে হয়তোবা আদালতে প্রমাণ আদালত পেয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে পুলিশ কি করবে এখানটায়? যে কোনো জায়গায় যদি নেশা সামগ্রী আটকানো হয় সঙ্গে সঙ্গেই মণ্ডলের একাংশ পুলিশকে ফোন করে ধমকিয়ে চমকিয়ে তাদেরকে ব্যতিব্যস্ত করে তোলেন। এখন আপনারা দর্শক বন্ধুরা বলবেন যে আপনারা কি করে জানেন? হ্যাঁ, আমরা জানি। কারণ আমরা কেন জানি আপনাদেরকে জানিয়ে রাখছি, আগেও বলেছি এখনো বলছি। মাঝে মধ্যে অনেক ভাইয়েরা আমাকে তথা রাজীবকে বা মৃণালিনীকে ফোন করে বলেন যে রাজীবদা, এইখানে এত টাকার মাল রয়েছে, এখানে সামগ্রীগুলো লুকানো আছে, আপনি একটু দেখুন। আমি তখন তাদেরকে বলি, আরে ভাই তুমি আমাদেরকে কেন বলছো? আমরা কি নেশা সামগ্রী ধরার জন্য রয়েছে? আমরা তো সাংবাদিকতার কাজ করি, সাংবাদিকতা হচ্ছে আমাদের পেশাগত দায়িত্ব। তখন ওই পক্ষ থেকে আমাকে বলা হয় যে রাজীবদা, পুলিশকে বলে লাভ হবে না, পুলিশকে বললে পুলিশ এটাকে মিউচুয়াল করে নেবে, না হয়তো স্থানীয় নেতা
বা প্রভাবশালী ব্যক্তি দ্বারা প্রভাবিত হয়ে মালগুলোকে ছেড়ে দেবে। দর্শক বন্ধুরা, আমি অনেকগুলো মাল এ ধরনের অবৈধ সামগ্রী ধরিয়ে দিয়েছি পুলিশকে, এবং আমার কাছে প্রমাণও আছে। আমি নাম বলবো না, অনেক ভারপ্রাপ্ত আধিকারিকরা রয়েছেন বিভিন্ন থানাতে, তাদেরকে আমি ফোন করে বলেছি, যারা রিলায়েবল আমার মনে হয়েছে তাদেরকে ফোন করে বলেছি, আমার একজন সাংবাদিক দিয়েছি, ঠিক যে জায়গায় অবৈধ সামগ্রীগুলো ছিল সেগুলোকে পুলিশ সিজ করেছে। পরবর্তী সময় কি হয়েছে আমি জানি না, কিন্তু সব পুলিশ অফিসারকে আমি দোষ দিচ্ছি না। মণ্ডলের নেতাদের দৌরত্বে, কিছু কিছু মণ্ডল নেতাদের দৌরত্বে পুলিশরাও কিন্তু নাবিশ্বাস হয়ে উঠেছে। কি করবে ওনারা? বাধ্য হয়ে এই সকল অন্যায় কাজকে ওনারা ওভারলুক করে যাচ্ছেন। পরবর্তী সময়ে যখন বিপদে পড়েন তখন মাননীয় আদালত থেকে ওনাদেরকে জেসিতে পাঠানো হয়, জেলে পাঠানো হয় বা সংশোধনাগারে পাঠানো হয়। এই হচ্ছে ত্রিপুরা রাজ্যের বর্তমানে নেশা সামগ্রীর একটা চিত্র আপনাদেরকে বলেছি। কিছুদিন আগে আমি জিরানিয়া কাণ্ড নিয়ে বলেছি, আমি জিরানিয়া কাণ্ড নিয়ে আবার জোর দিচ্ছি এবং মুখ্যমন্ত্রীর দৃষ্টি আমি আবার আকর্ষণ করছি। সবচাইতে দুর্নীতি হচ্ছে এই নেশা বাণিজ্য নিয়ে, এবং আরেকটা বাণিজ্য বর্তমান সময় তৈরি হয়েছে অবৈধ বাজি বা পটকা বাণিজ্য। সেই বাজি বা পটকা বাণিজ্য কারা কারা করছে তার চিত্রগুপ্তের লিস্ট আমাদের কাছে রয়েছে। সময় সেগুলো আমরা আপনাদের সামনে অবশ্যই তুলে ধরব এবং আপনাদের সঙ্গে আলোচনা করব। যে বিষয়টা আমি আপনাদেরকে বলছিলাম যে জিরানিয়া কাণ্ড নিয়ে এত কোটি টাকার অবৈধ সামগ্রী এই রেল দিয়ে ওয়াগন ভর্তি সামগ্রীগুলো আসলো। আমি একজন সাধারণ ছোট্ট একজন সাংবাদিকতার কাজ করি। সাংবাদিকতা আমার নেশা যেমন, সাংবাদিকতা আমার পেশাও তেমন। আমি সব যখন আপনাদের কাছে তুলে ধরেছিলাম, মনে আছে আপনাদের, যার নাম বলেছি, যেই গোডাউনে এই ধরনের অবৈধ সামগ্রীগুলো ছিল, পুলিশ সেখানে, ক্রাইম ব্রাঞ্চ সেখানে গেছে, নার্কোটিক্স দপ্তর সেখানে গেছে এবং তাদেরকে কিন্তু গ্রেপ্তার করেছে। সেটা আপনারা দেখেছেন। এবং যে সকল যে সামগ্রীগুলো যে গোডাউনে রাখা হয়েছে সেই গোডাউনে গিয়েও কিন্তু পুলিশ রেড করেছে এবং সেই গোডাউনকেও কিন্তু সিজ করেছে, এবং কয়েকজনকে, যাদের নাম বলেছি, সবাইকে কিন্তু মোটামুটিভাবে পুলিশ গ্রেপ্তার করেছে। কিন্তু দুর্ভাগ্যবশত জিরানিয়া কাণ্ডের মাস্টার মাইন্ড তাকে ধরাছোঁয়ার বাইরে রাখা হচ্ছে। আমি বারবার নাম করে বলেছিলাম, তালুই বলেছিলাম, এবং যাদেরকে ধরা হয়েছে তাদের সম্পূর্ণ নাম আমি বলিনি, কারণ তারা হচ্ছে প্রভাবশালী ব্যক্তি। তাদের সঙ্গে আরো প্রভাবশালী ব্যক্তির পরিচয় রয়েছে। আমার উপর একটা প্রেশার অবশ্যই আসতে পারে, তো সেসব প্রেশারে আমি বা আমাদের মৃণালিনী ইউনিয়ন কখনোই ভয় পাইনি, এখনো ভয় পাবে না। যেটা সত্য, বাস্তব, আমরা গঠনমূলক, সেগুলো নিয়ে আমরা অবশ্যই আলোচনা করি। কিন্তু দুর্ভাগ্যবশত জিরানিয়া কাণ্ডে এত বড় একটা ঘটনা ঘটলো, এতগুলো ওয়াগন ভর্তি নেশা সামগ্রী ত্রিপুরা রাজ্যে আসলো, সেটা কি প্রভাবশালী ব্যক্তির প্রভাব ছাড়া বা মদত ছাড়া সেগুলো এসেছে ত্রিপুরা রাজ্যে? ওয়াগন ভর্তি, এক পেটি দু পেটি হলে বুঝতাম, ওয়াগন ভর্তি, দুটি ওয়াগন ভর্তি। আমি ওয়াগনের নাম্বার পর্যন্ত আপনাদের সঙ্গে শেয়ার করেছি, কোন আধার কার্ডে এই মালগুলো এসেছে সেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আমি ছোট্ট সাংবাদিক, যদি সাংবাদিকতা পেশায় যুক্ত হয়ে এই সকল সংবাদ সংগ্রহ করতে পারি, পুলিশ পারে না? পুলিশ অবশ্যই পারে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যিনি রয়েছেন, প্রফেসর ডক্টর মানিক শাহ, উনি কি জানেন না? উনি অবশ্যই জানেন। আমি যেহেতু ছোট্ট একজন সাংবাদিক, আমার কাছে তথ্য রয়েছে কারা কারা এর পেছনে রয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী অবশ্যই জানেন। কিন্তু উনি ভদ্রলোক, ভদ্র মানুষ, তো সেহেতু উনি সেটাকে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করেছেন এবং তাদেরকে শোধরানোর সময় দিয়েছেন। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি জানেন কি, যাদেরকে আপনি শোধরানোর সময় দিয়েছেন তারাই আপনার আশেপাশে প্রভাবশালী হিসেবে কাজ করছে এবং আপনার পেছনে গুলি কাটার জন্য সর্বদা প্রস্তুত হয়ে রয়েছে। আরো একটা বিষয় বলি আমি মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি কি জানেন এই সকল প্রভাবশালী ব্যক্তিদের, যারা, আমি বলতে চাইছি না তবু আমি বাধ্য হয়ে বলছি, আমাকে ক্ষমা করবেন, এই সকল প্রভাবশালী ব্যক্তিদের যারা সহধর্মিনীরা যারা রয়েছেন, তারা কোন কোন জুয়েলারির দোকান থেকে জুয়েলারি কেনেন, প্রতি মাসে লক্ষ লক্ষ টাকার
জুয়েলারি ওই সকল প্রভাবশালী ব্যক্তিদের ঘরে যায়, ওনাদের সহধর্মিনীরা এগুলো কেনেন। এখন আপনারা বলবেন যে রাজীব দা আপনি কি করে জানেন আপনি কি স্বর্ণের দোকান আছে? আমি তো বললাম আমরা সাংবাদিক, আমাদের কাছে শ্মশান থেকে যেমন খবর আসে, লাশ ঘর থেকে যেমন খবর আসে, আপনার ঘর থেকেও আমরা ইচ্ছা করলে খবর তুলে আনতে পারি যদি আমার সৎ মানসিকতা থাকে। যারা যারা সহধর্মিনীরা প্রত্যেক মাসে, দর্শক বন্ধুরা বিশ্বাস করবেন না, 10 লক্ষ, 15 লক্ষ, 5 লক্ষ টাকার স্বর্ণের জিনিস ক্রয় করছেন। একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদীজি বলছেন স্বর্ণ আপনারা কিনবেন না, কিন্তু আমাদের কাছে তথ্য রয়েছে, আমাদের তথ্যবিজ্ঞ মহল আমাদেরকে খবর দিয়েছে এই মরশুমেও তারা প্রতি মাসে এই সকল স্বর্ণালঙ্কারগুলো আগরতলা শহরের স্বনামধন্য জুয়েলারির দোকান থেকে ক্রয় করছেন। তো আমি যখন তাদেরকে, আমাদের সোর্সকে বললাম প্রমাণ কি আছে, উনি আমাকে একটা ভিডিও তুলে আমাকে পাঠিয়েছেন, আবার সঙ্গে সঙ্গে ভিডিওটা ডিলিট করে ফেলেছেন। কিন্তু ভিডিওটা ওদের কাছে, আমার সোর্সের কাছে আছে। যদি আমি কখনো বিপদে পড়ি অবশ্যই তারা আমাকে ওই ভিডিওটা প্রোভাইড করবে। আমি দেখে তো অবাক, একদিন এই ডেট, পরের দিন, একদিন বাদ দিয়ে আরেক দিন, প্রত্যেক দিন স্বর্ণালঙ্কার ওনারা কিনছেন। কি ছিলেন এই সকল প্রভাবশালীরা? সামান্য একটা কাজ করতেন, একটা পার্টি অফিসে সামান্য একটা অফিসিয়াল, মানে কি বলবো, অফিসিয়ালি কাজ করতেন। আজকে বিশাল পয়সার মালিক এবং দাতব্য করে চলছেন, সেগুলো কিন্তু নেশার পয়সা। আমি বারবার আলোচনা করেছি, আমি এই আলোচনার বেশি দূর যাচ্ছি না। মুখ্যমন্ত্রী বলেছেন এই সকল ক্রনিক্যাল যে ডিজিজ রয়েছে, এই ক্রনিক ডিজিজকে থামানোর জন্য ওনার কাছে থেরাপি রয়েছে, ওনার কাছে কেমোথেরাপি রয়েছে, রেডিও থেরাপি রয়েছে, আরও অনেক থেরাপি রয়েছে। শুধরে যেতে বলেছেন। এবং ওই সকল প্রভাবশালী ব্যক্তিদের আমি জানিয়ে রাখছি, আপনারা আমার বিরুদ্ধে অনেক কিছু করেছেন, আমার যারা সাংবাদিকরা যারা রয়েছেন তাদের রুটি রুজি কেড়ে নিয়েছেন এবং দিব্যি বহাল তবিয়েতে আছেন। উপরে একজন ভগবান রয়েছেন, উনি আমার সম্বন্ধে জানেন, রাজ্যের মানুষ আপনারাও আমার সম্বন্ধে জানেন। আজকে ওনাদের কারণে মৃণালী নিয়ে নেন কিছুটা পিছিয়ে গেছে পরে, মানে গেছে ঠিক আছে, কিন্তু পরে যায়নি। আপনারা আমাকে ঠিক আলগি দিয়ে আবার উঠিয়ে দেবেন না, হয়তো বা পেছন থেকে আবার শুরু করব। কি হলো, পেছন থেকে আবার শুরু করব? পেছন থেকে তো শুরু করা যায়। বর্তমান ডাক্তার মানিক শাহ উনি তো পেছন দিক থেকে শুরু করেছেন, উনি তো সামনের দিকে ছিলেন না। একটা সময় সামনের দিকে ছিলেন শ্রদ্ধেয় বিপ্লব কুমার দেব, উনিও চেয়েছিলেন যে ত্রিপুরা রাজ্যকে নেশামুক্ত ত্রিপুরা রাজ্য হিসেবে উনি গড়ে তুলবেন, ত্রিপুরা রাজ্যকে মডেল রাজ্য হিসেবে বিপ্লব কুমার দেব চেয়েছেন। এবং আমার কাছে এও খবর রয়েছে, পরবর্তী সময় আমি খবর পাই যে উনিও চেষ্টা করেছেন, কিন্তু উনি যাদেরকে বিশ্বাস করেছেন, মানে শস্যের মধ্যেই ভূত রয়েছে, সেই শস্যের ভূতের কারণেই বিপ্লব দেব নেশামুক্ত ত্রিপুরা রাজ্যের যে স্বপ্ন, সেটাকে স্বপ্ন হিসাবে রেখেই উনি বাইরে চলে গেছেন। বর্তমানে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক শাহ রয়েছেন। রাজ্যের মানুষের একটাই দাবি আপনার কাছে, সোশ্যাল মিডিয়াতে আপনি একবার দেখবেন, অনেকে বলছেন যে আপনার বক্তব্য বা আপনার যে কড়া বার্তা, সেটা কি কড়া বার্তা হিসেবেই থেকে যাবে, নাকি কার্যে সেটা পরিচালিত হবে। আমরা আশা রাখছি আপনি সেটাকে কার্যে পরিচালিত করবেন। পাশাপাশি একজন সাংবাদিক হয়ে এ কথাটুকু বলার আমার আস্পর্ধা নেই, তবু আমি রাজ্যের জনগণের হয়ে বা বর্তমান শাসক দলের ভালোর জন্য কথাটা বলছি। যদি এই সকল নেশা কারবারিদের মুখোশ আপনারা খুলে দিতে পারেন, মাননীয় মুখ্যমন্ত্রী, আপনারা মনে করবেন শুধু 2028 নয়, 2033-এও আপনারা আবার ফিরে আসবেন। কারণ আজকে বর্তমান সময়ে এই নেশার কারণে পুরো ত্রিপুরা রাজ্যের মানুষ আজ অতিষ্ঠ হয়ে আছেন। এমন একটা পরিবার নেই যেখানে এই সকল নার্কোটিক্স, ইয়াবা ট্যাবলেট ব্যবহার হচ্ছে না। এখন তো আরও কি জাম্বো না জম্বো চলে এসছে, যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। আপনি যদি এই ধরনের যারা নেশা কারবারের সঙ্গে যুক্ত দু একজন প্রভাবশালীকে যদি আইনের আয়ত্তে এনে তাদেরকে শনাক্ত করতে পারেন, আগামী কয়েক বছরের জন্য
বিজেপি এখানে ফেভিকলের মতন ফিক্স হয়ে যাবে, সেটা আমি মানে নির্দ্বিধায় আমি এখানে বলতে পারি আমার এই আলোচনায়। কিন্তু আপনি কি পারবেন মাননীয় মুখ্যমন্ত্রী, সেটা কিন্তু দেখার জন্য রাজ্যের আপামর জনগণ আপনার দিকে চেয়ে আছেন এবং ওনারা বলছেন যে আপনার যে কড়া বার্তা, আপনার যে একটা ডিসিপ্লিনাইজড ওয়েতে বিজেপিকে আপনি চালিয়ে নিয়ে যাবেন, সেটা আদৌ আপনি কতটুকু সঠিকভাবে করতে পারবেন সেটা কিন্তু মানুষ সন্দেহ করছে। কিন্তু আমি রাজীব জানি আপনি একজন সৎ নিষ্ঠাবান ব্যক্তিত্ব মানুষ, প্রফেসর মানুষ, ডক্টর মানুষ। আপনি পারবেন যদি আপনি সেই ধরনের মানসিকতা পোষণ করে আপনি এগিয়ে যান। কারণ আপনার কাছে এখন প্লাস পয়েন্ট হচ্ছে কেন্দ্রীয় নেতৃত্ব এখন আপনার উপর ভরসা করে আছেন। তো এই সুযোগটা আপনি নিশ্চয়ই কাজে লাগাবেন এবং দেখবেন এই সকল প্রভাবশালীরা তারা কখনোই বিজেপিকে ভালোবাসেনি। তারা প্রথমে ছিল এ দলে, এ দল থেকে সেখানে লুটে পুটে চেটে খেয়ে যখন সেখানে আর হলো না, তারপর চলে আসলো বি দলে, বি দল থেকে আবার চেটে পুটে খেয়ে এবার চলে আসলো বিজেপিতে। এখন বিজেপিতে গিয়ে এক ধাক্কা, সেটা ভাগ্যের ফেরি বলুন আর যেভাবেই বলুন, আজকে তারা প্রভাবশালী হয়ে আপনার মানে আপনার আশেপাশে ঘোরাঘুরি করছে এবং আপনারই সুতা কাটছে। সেটা আমি জানি, আপনি ভালো করে জানেন, আমার থেকে আপনি ভালো করে জানেন, কারণ আপনার পাশে তারা রয়েছে। আমরা তো বিভিন্ন জায়গা থেকে সোর্স মারফত খবর পাই, কিন্তু আপনার কাছে তথ্য রয়েছে। তো আজকে আলোচনা আমি এখানে বাড়াচ্ছি না। রাজ্যের মানুষের একটা দাবি, এই নেশা বাণিজ্য, নেশা কারবার, দুর্নীতিগ্রস্ত যারা মণ্ডলের কিছু কিছু লোক রয়েছে, যারা আপনার ইর্দ গির্দ আরও কিছু রয়েছে প্রভাবশালী ব্যক্তিত্ব, তাদেরকে আইনে বেড়াজালে এনে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা আপনি করুন, যেটা রাজ্যের মানুষ দাবি করছে। তাতে কিন্তু আখেরে লাভ হবে বিজেপির, তাতে কিন্তু আখেরে লাভ হবে আপনার। কারণ আপনার সময়ে কিন্তু নেশা বাণিজ্য রমরমিয়ে চলছে, সেটাকে কন্ট্রোল করুন, না হলে ভবিষ্যৎ কিন্তু প্রশ্ন করতে ছাড়বে না আপনাকে। এবং আমরা আশা করছি মৃণালিনী নিয়ে নেন রাজ্যের মানুষের হয়ে আপনি এই কাজ অবশ্যই করতে পারবেন। সেই আশাটুকু রেখে আজকে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। কিন্তু দেখতে থাকবেন দর্শক বন্ধুরা, অবশ্যই মৃণালিনী নিয়ে নেন। নমস্কার।